বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাইদ স্যারের রসায়নাগারে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রসায়ন বিজ্ঞান ক্লাসের ধারাবাহিকতায় আজকে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায় জৈব যৌগ নিয়ে। তোমরা ইতিমধ্যে জৈব যৌগের প্রথম ক্লাস আশা করি সবাই দেখেছো। না দেখলে আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা জৈব যৌগ প্রথম পর্ব ক্লাসটি দেখে নিবে। আজকে আমরা শুরু করছি জৈব যৌগ থেকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আজকে আলোচনায় থাকবে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ এবং জৈব যৌগের শ্রেণীবিভাগ। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জৈব যৌগের প্রথম ক্লাসে দেখেছিলাম যে জৈব যৌগ সমূহ মাত্র কয়েকটা মৌল। আমি বলেছিলাম যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এবং হ্যালোজেন সমূহ এই মাত্র 10-11টা মৌল নিয়ে সকল জৈব যৌগ তৈরি। কিন্তু মজার ব্যাপার হলো যে এই মাত্র কয়েকটা মৌল দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও জৈব যৌগের সংখ্যা অত্যন্ত বেশি। মোটামুটি আমরা এই কথাও বলেছিলাম যে 1 কোটির মতো সকল যৌগ এর মধ্যে প্রায় 80 লক্ষের উপরে জৈব যৌগ এবং মাত্র 80 থেকে 90 হাজার এর মতো বা সর্বোচ্চ হয়তো 1 লক্ষের মতো অজৈব যৌগ প্রকৃতিতে পাওয়া যায়। তো আজকে আমরা দেখে নেব যে জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি বা প্রকৃতিতে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ কি। তো চলো দেখে নেওয়া যাক। আমরা যদি একটু খেয়াল করি, জৈব যৌগ নিয়ে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে জৈব যৌগের মধ্যে কার্বন মৌলটা অবশ্যই থাকে। অর্থাৎ কার্বন মৌল ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। আর এই কার্বনের বিশেষ কয়েকটা ধর্মের কারণেই জৈব যৌগের সংখ্যা বা প্রাচুর্য এত বেশি হয়েছে। তো এই জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণগুলোকে আমরা মোটামুটি 5টা পয়েন্টে আলোচনা করব। প্রথম হলো ক্যাটিনেশন ধর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি যে কার্বন মৌল ছাড়া জৈব যৌগ তৈরি হয় না এবং এই কার্বনের, এখন দেখে নেব যে কার্বনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্ম হলো ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন বলতে আমরা বুঝি যে একই মৌলের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে বিভিন্ন বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের, বিভিন্ন আকৃতির শিকল তৈরির ধর্ম। অর্থাৎ একই মৌলের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল তৈরির ধর্মকে ক্যাটিনেশন বলা হয়। আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে সিলিকন সামান্য পরিমাণে এই ধর্ম প্রদর্শন করলেও কার্বন মৌলটি ব্যাপকভাবে এই ধর্ম প্রদর্শন করে থাকে। তো যেহেতু কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয় আর এই কার্বনের রয়েছে ক্যাটিনেশন ধর্ম, সুতরাং জৈব যৌগের সংখ্যা অত্যাধিক হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার প্রধান কারণ হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম। যেমন আমরা কার্বনের কয়েকটা যৌগ নিয়ে যদি আমরা দেখি যে বিভিন্ন সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সাথে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল তৈরি করতে পারে। যেমন আমরা বলতে পারি যে একটা কার্বন দিয়ে যদি মিথেন তৈরি হয়, 2 কার্বন বিশিষ্ট ইথেন, 3 কার্বন বিশিষ্ট প্রোপেন, 4 কার্বন বিশিষ্ট বিউটেন, 5 কার্বন বিশিষ্ট পেন্টেন, ইত্যাদি। অর্থাৎ এইভাবে যে কোনো সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধন তৈরির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল তৈরি করতে পারে। আর এই কারণেই জৈব যৌগের সংখ্যা এত বেশি হয়েছে। এরকম
ক্যাটেনেশনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ফুলারিন। ফুলারিন নামক একটা যৌগ, সেখানে শুধুমাত্র কার্বন মৌল দিয়েই 60টি কার্বন পরমাণু পরস্পরের সাথে sp2 সংকরণের মাধ্যমে তারা ষড়ভুজ আকৃতির চক্র গঠন করে একটা ফুটবলের ন্যায় আকার ধারণ করে, যেটা ফুলারিন নামে পরিচিত। এর সাধারণ সংকেত আমরা C60 হিসাবে দেখতে পারি, কিন্তু এরকম এইভাবে অসংখ্য অর্থাৎ 60টি কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ফুলারিন নামক একটা গঠন লাভ করে। এটা ছিল মোটামুটি কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ। জৈব যৌগের সংখ্যাধিক্যের দ্বিতীয় কারণ হিসেবে দেখা যায় যে কার্বনের বন্ধন প্রকৃতি, অর্থাৎ কার্বন মৌল পরস্পরের সাথে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন ইত্যাদি দ্বারা যুক্ত হতে পারে। যেরকম 2 কার্বন বিশিষ্ট 3টি যৌগ আমরা এখানে দেখাতে পারি, যথা একক বন্ধন দ্বারা যুক্ত হলে CH3 বন্ড CH3 অর্থাৎ ইথেন, দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়ে CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন, এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে CH ট্রিপল বন্ড CH বা ইথাইন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একই সংখ্যক কার্বন পরমাণু, 2টা কার্বন পরমাণু, কিন্তু তারা একক বন্ধন দ্বারা যুক্ত হয়েও যৌগ গঠন করতে পারে, দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়েও যৌগ গঠন করতে পারে, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়েও যৌগ গঠন করতে পারে। তাই এই ধর্মের কারণে অর্থাৎ বন্ধন প্রকৃতির কারণেও জৈব যৌগের সংখ্যা এত অধিক। জৈব যৌগের সংখ্যাধিক্যের তৃতীয় কারণ হলো কার্বনের বিভিন্ন প্রকারের অরবিটাল সংকরণ। একই মৌল কার্বন, কিন্তু সে বিভিন্ন ধরনের সংকরণের মাধ্যমে বা অরবিটাল সংকরণের মাধ্যমে সে বিভিন্ন ধরনের বন্ধন তৈরি করতে সম্ভব, এবং যেহেতু সাধারণ অরবিটালের মধ্যে বন্ধন তৈরির তুলনায় সংকর অরবিটালের মধ্যে বন্ধনগুলো অধিকতর স্থিতিশীলতা লাভ করার কারণে অনেক জৈব যৌগ তৈরি সম্ভব হয়েছে, যেগুলো স্থিতিশীলতা অর্জন করেছে। অর্থাৎ বলা যায় যে কার্বন পরমাণুর অরবিটাল সংকরণ লক্ষ্য করলে দেখা যায় যে কার্বন মৌলটি sp3, sp2, sp ইত্যাদি সংকরণের মাধ্যমে তারা বন্ধন তৈরি করতে পারে। আর এই বিভিন্ন ধরনের সংকরণ সম্ভব বলেই কার্বন পরমাণুতে বিভিন্ন ধরনের সংকরণ সম্ভব বলেই জৈব যৌগের সংখ্যা এত অধিক হয়েছে। জৈব যৌগের সংখ্যাধিক্যের চতুর্থ কারণ হলো জৈব যৌগের সমানতা ধর্ম। কার্বনের যৌগ সমূহ অর্থাৎ জৈব যৌগ ব্যাপকভাবে সমানতা ধর্ম প্রদর্শন করে, তাই জৈব যৌগের সংখ্যা এত অধিক হয়। সমানতা বলতে আমরা বুঝি যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত এবং অন্তত একটি ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ গঠনের প্রক্রিয়াকে বলা হয় সমানতা। তো জৈব যৌগের মধ্যে এই সমানতা ব্যাপকভাবে উপস্থিতির কারণেই জৈব যৌগের সংখ্যা এত অধিক হয়েছে। যেমন আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি যে C4H8 এই সংকেতটি দ্বারা কতগুলো সমাণু তৈরি করা সম্ভব। আমরা এটাকে এভাবে লিখতে পারি CH3 CH2 CH ডাবল বন্ড CH2, অর্থাৎ এটাকে আমরা বিউটিন 1 নামকরণ করতে পারি। আবার যদি এটাকে একটু অন্যভাবে দেখায় CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটাও কিন্তু C4H8 থেকেই তৈরি হতে পারে। আবার যদি আমরা একটু এটাকে অন্যভাবে দেখি CH3 CH3 CH2, এখানেও কিন্তু C4H8। আবার যদি আমরা একটু এটাকে অন্যভাবে সাজাই
তাহলে দেখা যাবে CH2 একটা চক্র গঠন করে দিই, CH2 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 CH2। তাহলে দেখা যাচ্ছে যে এটাও কিন্তু C4H8, অর্থাৎ দেখা যাচ্ছে যে একই আণবিক সংকেত C4H8 এই সংকেত দ্বারা এরকম ভিন্ন ভিন্ন 4টি যৌগ গঠন করা সম্ভব। অর্থাৎ এটাই হলো সমানতা। একই সংখ্যক কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত, অথচ যৌগের সংখ্যা অনেক বেশি। তো এই সমানতার কারণেই জৈব যৌগের সংখ্যা এত অধিক হয়েছে। সর্বশেষ হলো পলিমারকরণ বিক্রিয়া। জৈব যৌগে পলিমারকরণ বিক্রিয়া ঘটে থাকে, আর এই পলিমারকরণ বিক্রিয়া ঘটার কারণেই জৈব যৌগের সংখ্যা কিছু সংখ্যক বৃদ্ধি পেয়েছে। যেমন আমরা জৈব যৌগে অসংখ্য পলিমারকরণ বিক্রিয়া দেখে থাকি, তার মধ্যে সবচেয়ে কমন একটি পলিমারকরণ বিক্রিয়া হলো ইথিনের পলিমারকরণ। অসংখ্য ইথিন পরমাণু, আমরা এখানে n সংখ্যক দেখাতে পারি, পরস্পরের সাথে মিলিত হয়ে বৃহৎ আকৃতির শিকল তৈরির মাধ্যমে এরকম পলিথিন নামক প্লাস্টিক যৌগ তৈরি করে থাকে। তো এই পলিমারকরণের কারণেই একই যৌগ ইথিন থেকে অন্য আর একটা যৌগ প্লাস্টিকে পরিণত হয়েছে। এরকম ধরনের অসংখ্য পলিমারকরণ বিক্রিয়া জৈব যৌগে দেখা যায়। এই পলিমারকরণ বিক্রিয়ার কারণেও জৈব যৌগের সংখ্যা এত বেড়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে মাত্র অল্প সংখ্যক মৌল দিয়ে জৈব যৌগ সমূহ তৈরি হলেও জৈব যৌগের সংখ্যা প্রকৃতিতে কেন এত বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখে নেব জৈব যৌগের শ্রেণী বিভাগ, অর্থাৎ জৈব যৌগকে আরও সহজে বোঝার জন্য বা অধ্যয়ন করার জন্য আমরা জৈব যৌগ সমূহকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে থাকি, যেটাকে আমরা শ্রেণী বিভাগ বলে থাকি। তো চলো দেখে নেওয়া যাক জৈব যৌগ সমূহকে কিভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে। প্রথমত জৈব যৌগ সমূহকে দুইটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যালিফ্যাটিক এবং অন্যটি হলো অ্যারোমেটিক। তাহলে আমরা দেখে নিই যে জৈব যৌগ দুই ভাগে বিভক্ত। একটি হলো অ্যালিফ্যাটিক, অপরটি হলো অ্যারোমেটিক। এখন এই অ্যালিফ্যাটিক যৌগ কাদেরকে বলা হয় এবং অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলা হয়? অ্যালিফ্যাটিক যৌগ এর অর্থ হলো চর্বিজাত পদার্থ সমূহ বা চর্বি থেকে উৎপন্ন পদার্থ সমূহ। কিন্তু জৈব যৌগের বিশ্লেষণের ক্ষেত্রে অ্যালিফ্যাটিক জৈব যৌগ হলো সকল মুক্ত শিকল, সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগ সমূহ এবং চাক্রিক সম্পৃক্ত যৌগ সমূহ এবং তাদের জাতক সমূহকে অ্যালিফ্যাটিক জৈব যৌগ বলা হয়ে থাকে। অপরপক্ষে অ্যারোমেটিক জৈব যৌগ কারা? অ্যারোমেটিক যৌগ হতে হলে এদের বিশেষ কতকগুলো ধর্ম বা গুণ থাকতে হবে। এদের মধ্যে তিনটি ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম তিনটি হলো, এদের মধ্যে 5, 6 বা 7 সদস্য বিশিষ্ট সমতলীয় চক্র থাকতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অ্যারোমেটিক যৌগ হতে হলে এদের অণুর মধ্যে একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে। এবং তৃতীয় ধর্ম হলো এদের মধ্যে হাকেল সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। আমরা একটুখানি উদাহরণ দিয়ে একটা অ্যারোমেটিক যৌগ চিনে নিতে পারি। যেমন অ্যারোমেটিক যৌগের সবচেয়ে কমন এবং সাধারণ উদাহরণ হলো বেনজিন। বেনজিনকে আমরা এইভাবে দেখাতে পারি C6H6, যার গাঠনিক সংকেত হলো এরকম CH 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 CH। এই হলো বেনজিনের গাঠনিক সংকেত। বেনজিনের এই সংকেতটি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে 6 কার্বন বিশিষ্ট একটি
চক্র আছে, যেটা আমি প্রথম বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে 5, 6 অথবা 7 সদস্য বিশিষ্ট চক্র থাকতে হবে। বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ এবং এখানে 6 কার্বন বিশিষ্ট একটি চক্র আছে। 2 নম্বর বৈশিষ্ট্য বলেছি যে একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে। এখানে দেখো দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, এইভাবে চক্রক্রমিকভাবে একটি অন্তর একটি দ্বিবন্ধন আছে। অ্যারোমেটিক যৌগের তৃতীয় বৈশিষ্ট্যের কথা বলেছি যে হাকেল সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। বিজ্ঞানী হাকেল প্রস্তাব করেছেন বা অ্যারোমেটিক যৌগ বিশ্লেষণ করে দেখেছে যে ওইখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। এখানে n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা হতে পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান 1 বসালে এখানে 4 × 4 আর 2 6, n এর মান 2 বসালে 10, n এর মান 3 বসালে 14, n এর মান 4 বসালে 18, n এর মান 5 বসালে 22 ইত্যাদি সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এখন আসি যে পাই ইলেকট্রন কি। পাই ইলেকট্রন হলো যে যখনই কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন ওই দ্বিবন্ধনের একটি হলো সিগমা বন্ধন এবং অপরটি হলো পাই বন্ধন। এই পাই বন্ধনে অংশগ্রহণকারী যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনকে সাধারণত পাই ইলেকট্রন বলা হয়। এখন দেখো যেখানে বেনজিনের মধ্যে যেহেতু 3টা দ্বিবন্ধন আছে, অর্থাৎ এই বেনজিন যৌগের মধ্যে 3টা পাই বন্ধন আছে এবং এই 3টা পাই বন্ধনে অংশগ্রহণকারী পাই ইলেকট্রনের সংখ্যা হলো 6টি, যেটা আমাদের হাকেল সংখ্যা n এর মান 1 বসালে সেই সংখ্যাটা মিলে যায়। এরকম ধরনের আমরা যদি আর একটা যৌগ দেখি, ন্যাপথলিন নামক একটি যৌগ, যেখানে এরকম 6 সদস্য বিশিষ্ট 2টা চক্র থাকে এবং এখানে একান্তরিত দ্বিবন্ধনের মতো 5টা দ্বিবন্ধন থাকে, অর্থাৎ সেখানে 5 জোড়া অর্থাৎ 5 দুগুণে 10টা পাই ইলেকট্রন বিদ্যমান, যেটা আমাদের হাকেল সংখ্যা n এর মান 2 বসালে 4 দুগুণে 8 আর 2 10 সেই হাকেল সংখ্যার সাথে মিলে যায়। এই ধরনের 5, 6 বা 7 সদস্য বিশিষ্ট চক্র থাকবে, একান্তরিত দ্বিবন্ধন থাকবে এবং হাকেল সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। এই বৈশিষ্ট্য ধারণকারী সকল জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগ চিনে নিলাম। এখন আসি, অ্যালিফেটিক জৈব যৌগ সমূহকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো মুক্ত শিকল আর একটা হলো চাক্রিক বা বদ্ধ শিকল। লিখে আমরা মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। বদ্ধ শিকলকে সাইক্লিক বা চাক্রিকও বলা হয়। চাক্রিক জৈব যৌগ এবং মুক্ত শিকল বা ওপেন চেইন জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগ হলো যে সকল জৈব যৌগের কার্বন শিকলের 2 প্রান্ত উন্মুক্ত অবস্থায় থাকে সেই সমস্ত জৈব যৌগ সমূহকে মুক্ত শিকল জৈব যৌগ বলা হয়। এবং যদি কার্বন শিকলের 2 প্রান্ত পরস্পরের মধ্যে বন্ধন সৃষ্টি করে তারা চক্র গঠন করে, তাহলে সেই ধরনের জৈব যৌগগুলো হলো বদ্ধ শিকল বা চাক্রিক বা ইংরেজিতে সাইক্লিক কম্পাউন্ড বলা হবে। এখন আসছি, মুক্ত শিকল জৈব যৌগ সমূহকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত জৈব যৌগ তারাই হবে যে যৌগের কার্বন শিকলে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে শুধুমাত্র একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, সেই ধরনের মুক্ত শিকল জৈব যৌগ সমূহকে সম্পৃক্ত জৈব যৌগ বলা হবে। এবং যদি কোনো জৈব যৌগের কার্বন শিকলে কার্বন পরমাণুর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে সেই ধরনের জৈব যৌগ সমূহকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলবো। তাহলে আমরা চিনে নিলাম যে সম্পৃক্ত জৈব যৌগ হলো যে কার্বন কার্বন সব একক বন্ধন দ্বারা যুক্ত হবে, আর অসম্পৃক্ত হলো কার্বন কার্বন দ্বিবন্ধন বা
ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে। এখন অসম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ সমূহ আবার দুই প্রকার, যথা অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন সমূহ হলো যদি কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে, অন্ততপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত থাকে, তাহলে সেই ধরনের অসম্পৃক্ত জৈব যৌগগুলো হবে অ্যালকিন। এবং কার্বন শিকলে যদি এক বা একাধিক কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাহলে ওই সকল মুক্ত শিকল জৈব যৌগগুলো হবে অ্যালকাইন। তাহলে আমরা একটু উদাহরণ হিসেবে দেখে নিতে পারি যে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এরকম একক বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে। অ্যালকিন হতে হলে কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে এবং অ্যালকাইনে অন্ততপক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তাহলে এই ছিল আমাদের মুক্ত শিকলের শ্রেণীবিভাগ। এবার আসছি বদ্ধ শিকলের বেলায়। বদ্ধ শিকলে দেখা যায় কি, যে বলেছি যে কার্বন শিকলের কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি চক্র গঠন করে। তো এই ধরনের যৌগগুলো আবার দুই প্রকারের হতে পারে। একটা হলো হোমোসাইক্লিক এবং আরেকটি হলো হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক যৌগকে আবার সুষম চাক্রিক যৌগ বলা হয়, হেটারোসাইক্লিক যৌগ সমূহকে বিষম চাক্রিক যৌগ বলা হয়। তো হোমোসাইক্লিক যৌগের উদাহরণ হলো বা হোমোসাইক্লিক যৌগ সমূহ এরকম যে কার্বন পরমাণু দ্বারা চক্র গঠন হবে, অর্থাৎ এখানে কার্বন পরমাণু ছাড়া অন্য কোনো মৌল চক্র গঠন করতে পারবে না। অর্থাৎ কার্বন চক্র গঠনের ক্ষেত্রে শুধুমাত্র কার্বন পরমাণু সমূহই পরস্পরের সাথে একক বন্ধন বা দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়ে চক্র গঠন করবে। হেটারোসাইক্লিক হলো যে ওই চক্রের মধ্যে কার্বন পরমাণু ছাড়াও অন্য কোনো পরমাণুও চক্র গঠনে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যদি কোনো বদ্ধ শিকল জৈব যৌগের শিকলে কার্বন ছাড়া অন্য কোনো মৌলের পরমাণু না থাকে, তাহলে সেই সকল বদ্ধ শিকল যৌগ হবে হোমোসাইক্লিক। এবং যদি কার্বন শিকলে কার্বন ছাড়াও অন্য কোনো মৌল শিকল চক্র গঠনে অংশগ্রহণ করে, তাহলে সেটা হবে হেটারোসাইক্লিক। আমরা যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি সাইক্লোপ্রোপেন CH2 CH2 CH2, এইভাবে 3 কার্বন বিশিষ্ট একটা চক্র তৈরি হয়েছে। অথবা সাইক্লোবিউটেন 4 কার্বন বিশিষ্ট এরকম চক্র তৈরি হতে পারে। এভাবে যে কোনো সংখ্যক কার্বন পরমাণু মিলে যদি চক্র তৈরি হয়, তাহলে সেই ধরনের যৌগ হবে হোমোসাইক্লিক। এবং হেটারোসাইক্লিক হবে এই ধরনের যে চক্রের মধ্যে কার্বন ছাড়াও অন্য কোনো মৌল আসতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, ইথিলিন অক্সাইড। এখানে 2টি কার্বন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু মিলে চক্রটা সম্পন্ন করেছে, তো এটা হলো হেটারোসাইক্লিক বা জৈব যৌগ বা হেটারোসাইক্লিক বদ্ধ শিকল জৈব যৌগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা চলে যাচ্ছি যে অ্যারোমেটিক যৌগ আমরা চিনেছিলাম। এই অ্যারোমেটিক যৌগ সমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো হোমো অ্যারোমেটিক আর একটি হলো হেটারো অ্যারোমেটিক বা সুষম অ্যারোমেটিক এবং বিষম অ্যারোমেটিক। দেখে নি এরা কেমন। তাহলে অ্যারোমেটিক জৈব যৌগ আবার দুই প্রকার, একটা হলো হোমো অ্যারোমেটিক এবং আরেকটি হলো হেটারো অ্যারোমেটিক। হোমো অ্যারোমেটিক হলো যে সকল অ্যারোমেটিক যৌগের চক্রটি শুধুমাত্র কার্বন পরমাণু দিয়ে তৈরি, তারা হলো হোমো অ্যারোমেটিক। আর যে সকল অ্যারোমেটিক যৌগের চক্রের ভিতরে কার্বন ছাড়া অন্য কোনো মৌল চলে আসবে, তারা হলো হেটারো অ্যারোমেটিক। যেমন হোমো অ্যারোমেটিকের সুন্দর একটি উদাহরণ হলো বেনজিন। এখানে 6টি কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে চক্র গঠন করেছে। আর
হেটারো অ্যারোমেটিকের একটি উদাহরণ হতে পারে পিরিডিন নামক একটি ষড়ভুজ আকৃতির চাক্রিক যৌগ, যেখানে 5টি কার্বন পরমাণুর সাথে একটি নাইট্রোজেন পরমাণু বন্ধনে অংশগ্রহণ করে 6 সদস্য বিশিষ্ট চক্র তৈরি করেছে। সুতরাং বেনজিন হলো একটা হোমো অ্যারোমেটিক এবং পিরিডিন হলো একটি হেটারো অ্যারোমেটিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে প্রকৃতিতে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণসমূহ শিখলাম এবং দ্বিতীয় পর্যায়ে জৈব যৌগের শ্রেণীবিভাগ এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা সম্পর্কে জানতে পারলাম। আজকে তাহলে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে জৈব যৌগের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।